আচ্ছা, কোনো বিল্ডিং যখন তৈরি হয় আমরা তো অনেক কিছুই খেয়াল করি, তাই না? রড, সিমেন্ট, ডিজাইন। কিন্তু এমন কিছু জিনিস আছে যা হয়তো আমাদের চোখেই পড়ে না, অথচ ভেতরে ভেতরে একটা বড় বিপদ তৈরি করে। আজকে আমরা কনস্ট্রাকশনের এমনই এক নীরব শত্রু কংক্রিট হানিকম নিয়ে কথা বলবো, যার ফল ধারণার চেয়েও অনেক বেশি মারাত্মক হতে পারে। এই যে দেখুন, এই ছবিটার মতো দৃশ্য কি কখনো চোখে পড়েছে? কোনো কনস্ট্রাকশন সাইটে বা হয়তো কোনো পুরনো ব্রিজের গায়ে কংক্রিটের সারফেসটা কেমন যেন খসখসে, ভেতর থেকে পাথর উকি দিচ্ছে, দেখতে অনেকটা মৌচাকের মতো, তাই না? হ্যাঁ, একেই বলে কংক্রিট হানিকম। আর দেখতে হয়তো সাধারণ লাগছে, কিন্তু বিশ্বাস করুন, এর পেছনের বিপদটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তো প্রশ্ন হলো, এই হানিকাম জিনিসটা আসলে কি? খুব সহজ করে যদি বলি, ভাবুন তো, আমরা যখন কংক্রিট ঢালাই করি তখন এর ভেতরে কি থাকে? সিমেন্ট, বালি আর পাথর, তাই তো? এখন কোনো কারণে যদি সিমেন্টের পেস্টটা, মানে যেটা আঠার মতো কাজ করে, সেটা যদি সব পাথরের গায়ে ঠিকমতো না লাগে বা সব কোণায় পৌঁছাতে না পারে, তখনই ভেতরে কিছু ফাঁকা জায়গা তৈরি হয়। এই ফাঁপা অংশগুলোই হচ্ছে হানিকাম। অনেকেই হয়তো ভাবেন, আরে এটা তো শুধু দেখতেই একটু খারাপ লাগছে আর কি, একটা কসমেটিক প্রবলেম। কিন্তু এখানেই হচ্ছে সবচেয়ে বড় ভুলটা। এটা আসলে কোনো কসমেটিক সমস্যাই না, বরং এটা একটা ওয়ার্নিং সাইন, একটা স্পষ্ট ইঙ্গিত যে স্ট্রাকচারের ভেতরে বড় কোনো গড়বড় আছে। চলুন একটু গভীরে গিয়ে দেখি এই আপাত নিরীহ হানিকম্বের আড়ালে কি বিপদ লুকিয়ে থাকতে পারে। প্রথম আর সবচেয়ে ভয়ঙ্কর বিপদটা হল স্ট্রাকচারের শক্তি কমে যাওয়া। মানে সোজা কথায় বিল্ডিংটা দুর্বল হয়ে যায়। একবার ভাবুন, একটা কলাম বা বিমের যেখানে সলিড নিরেট কনক্রিট থাকার কথা, সেখানে যদি অনেকটা অংশই ফাঁপা থাকে, তাহলে কি সেটা ঠিকমতো লোড নিতে পারবে? কখনোই না। এর ফলে পুরো কাঠামোর ভার বহন করার ক্ষমতা অনেকখানি কমে আসে। এর পরের বিপদটা কিন্তু আরও মারাত্মক। দেখুন, কংক্রিটের ভেতর আমরা রড দিই কেন? স্ট্রাকচারকে শক্তিশালী করার জন্য। এখন এই হানিকম্বের কারণে কি হয়? ওই ফাঁকা জায়গা দিয়ে বাতাস আর জলীয় বাষ্প বা পানি সোজা রডের কাছে পৌঁছে যায়। আর লোহা যখনই বাতাস আর পানির সংস্পর্শে আসে, তখন কি হয়? ঠিক ধরেছেন, মরিচা ধরে। এই মরিচা কিন্তু রডকে ভেতর থেকে একদম খেয়ে ফেলে, দুর্বল করে দেয়। মানে স্ট্রাকচারের মূল শক্তিই নষ্ট হয়ে যেতে থাকে। আর যখনই কোনো জায়গা দুর্বল হয়ে পড়ে, সেখান থেকেই শুরু হয় নতুন সমস্যা, মানে ফাটল বা ক্র্যাক। এই হানিকম্বওয়ালা জায়গাগুলোই হচ্ছে একটা স্ট্রাকচারের সবচেয়ে উইক পয়েন্ট। তো সময়ের সাথে সাথে বিল্ডিংয়ের নিজের ওজনের চাপেই হোক বা বাইরের কোনো কারণে, এই দুর্বল জায়গাগুলোতেই প্রথম ফাটল দেখা দেয়। আর এই ছোট ফাটলই একসময় বড় হয়ে পুরো স্ট্রাকচারকে বিপদে ফেলে দেয়। তাহলে বুঝতেই পারছেন ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। প্রথমে শক্তি কমে যাওয়া, তারপর রডে মরিচা ধরা, আর শেষে ফাটল। এইসব ছোট ছোট সমস্যা মিলে একটা বিশাল ঝুঁকি তৈরি করে। একটা বিল্ডিং কতটা টিকবে, কতটা নিরাপদ থাকবে, সবকিছুই কিন্তু প্রশ্নের মুখে পড়ে যায় যদি এই হানিকম্বের মতো একটা বিষয়কে আমরা শুরুতে পাত্তা না দিই। আচ্ছা, বিপদগুলো তো আমরা জানলাম, কিন্তু এখন আসল প্রশ্নটা হলো, এই হানিকম্ব হয় কেন? কি এমন ভুল হয় যার জন্য এই সমস্যাটা তৈরি হয়? কারণটা যদি আমরা ধরতে পারি, তাহলেই তো একে আটকানো সম্ভব, তাই না? চলুন এবার একটু খুঁজে বের করি এর পেছনের সবচেয়ে কমন 5টা কারণ। সবচেয়ে বড় আর সবচেয়ে কমন কারণ হলো ঠিকমতো ভাইব্রেশন না করা। যখন কংক্রিট ঢালা হয় তখন ওর ভেতরে কিন্তু প্রচুর বাতাস আটকে থাকে। এই বাতাস বের করার জন্য একটা মেশিন ব্যবহার করা হয়, যেটাকে বলে নিডল ভাইব্রেটর। এটা দিয়ে কংক্রিটকে কাঁপানো হয়, যাতে বাতাসটা বেরিয়ে যায় আর কংক্রিটের মিক্সচারটা সব কোণায় ঠিকঠাক পৌঁছে যায়। এখন এই কাজটা যদি ঠিকমতো না করা হয় বা যথেষ্ট সময় ধরে না করা হয়, তাহলে কি হবে? ওই বাতাসের বুদবুদগুলো ভেতরেই থেকে যাবে, আর ওগুলোই পরে হানিকম্ব তৈরি করবে। দ্বিতীয় কারণটা হলো পানি। কংক্রিটের মিক্সচারে পানির পরিমাণটা হলো একদম রান্নার মতো, মাপ মতো হওয়া চাই। পানি যদি একটু বেশি হয়ে যায়, তাহলে সিমেন্ট আর পাথর আলাদা হয়ে যাবে। আবার পানি যদি খুব কম হয়, তাহলে মিক্সচারটা এত শক্ত হয়ে যাবে যে ওটা ফর্মওয়ার্কের সব কোণায় যেতেই পারবে না। মানে কম হলেও বিপদ, বেশি হলেও বিপদ। আর দুই ক্ষেত্রেই শেষ ফল কিন্তু ওই হানিকম্ব। এরপর আসে কংক্রিট ঢালার পদ্ধতি। এটাও কিন্তু খুব জরুরি। ধরুন, অনেক উঁচু থেকে যদি কংক্রিট ফেলা হয়, তাহলে ধাক্কা লেগে এর উপাদানগুলো আলাদা হয়ে যাওয়ার একটা চান্স থাকে। আবার একবারে অনেক বেশি কংক্রিট ঢেলে দিলেও একই সমস্যা হতে পারে। নিয়মটা হলো, লেয়ারে লেয়ারে কংক্রিট ফেলতে হবে, আর প্রত্যেকটা লেয়ারকে আলাদা করে ভালোভাবে কম্প্যাক্ট করতে হবে। আরেকটা ইন্টারেস্টিং কারণ আছে, সেটা হলো রডের জালি। অনেক সময় ডিজাইনের জন্য রডগুলোকে খুব কাছাকাছি করে বাঁধতে হয়। তখন কি হয়? এই ঘন রডের জালিটা একটা চালনির মতো কাজ করে। মানে কংক্রিটের বড় পাথরগুলো এই জালিতে আটকে যায়, কিন্তু সিমেন্টের পেস্টটা গলে বেরিয়ে যায়। ফলে রডের এক পাশে শুধু পাথর জমা হয় আর অন্য পাশে ঠিকমতো কংক্রিট পৌঁছায় না।
আর এভাবেই তৈরি হয় হানিকম। শেষ কারণটা হলো ফর্মওয়ার্ক, মানে যেটাকে আমরা শাটারিং বা সেন্টারিং বলি। এটা তো আসলে কংক্রিটের ছাঁচ। এখন এই ছাঁচের জয়েন্টেরগুলোতে যদি কোনো ফাঁকফোকর থাকে তাহলে কি হবে? কংক্রিটের সবচেয়ে দামি জিনিস মানে সিমেন্টের পেস্টটা ওই লিক দিয়ে বেরিয়ে যাবে। ভেতরে পড়ে থাকবে শুধু পাথর আর বালি। আর সিমেন্টের পেস্ট না থাকলে তো কংক্রিট জমবেই না, হানিকম তো হবে। তো আমরা সমস্যাটা কি সেটা জানলাম, কেন হয় সেই কারণগুলোও দেখলাম। এখন আসা যাক সবচেয়ে জরুরি আলোচনায়, এর সমাধান কি। দেখুন, হানিকম নিয়ে কাজ করার উপায় মূলত দুটো। এক, এটা যাতে হতেই না পারে সেই ব্যবস্থা করা, মানে প্রিভেনশন। আর দুই, যদি হয়েই যায় তাহলে সেটাকে ঠিক করা, মানে রিপেয়ার। যে কোনো অসুখের মতো এখানেও প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, মানে সমস্যাটা হওয়ার পর সেটাকে সারানোর চেয়ে সমস্যাটা যাতে না হয় সেটা দেখাই তো বুদ্ধিমানের কাজ, তাই না? শুরুতেই যদি সব নিয়মকানুন মেনে কাজ করা যায় তাহলে একেবারে নিখুঁত একটা স্ট্রাকচার পাওয়া সম্ভব, খরচও বাঁচে, টেনশনও কমে। আর একবার যদি হানিকম হয়ে যায় তখন সেটাকে মেরামত করাটা কিন্তু বেশ ঝামেলার আর খরচের ব্যাপার। তাহলে চলুন দেখে নিই কীভাবে এটা প্রতিরোধ করা যায়। মাত্র 4টে সহজ স্টেপ। 1 নম্বর, কংক্রিটের মিক্স ডিজাইনটা একেবারে পারফেক্ট হতে হবে। 2 নম্বর, কংক্রিট ঢালতে হবে লেয়ারে লেয়ারে, একবারে সবটা নয়। 3 নম্বর, আর এটা খুব জরুরি, প্রত্যেকটা লেয়ার ঢালার পর অন্তত 5 থেকে 15 সেকেন্ড ধরে ঠিকমতো ভাইব্রেটর ব্যবহার করতে হবে। আর 4 নম্বর, ফর্মওয়ার্ক বা শাটারিং একদম টাইট আর লিক প্রুফ হতে হবে। এই 4টে জিনিস মাথায় রাখলেই কিন্তু অনেকটা কাজ হয়ে যায়। কিন্তু অনেক সময় সব সাবধানতা নেওয়ার পরেও কিছু ভুল তো হয়েই যেতে পারে। যদি হানিকম্ব হয়েই যায় তাহলে কি সব শেষ? না, ভাগ্য ভালো যে এরও সমাধান আছে। চলুন এবার দেখা যাক এই ড্যামেজটা কিভাবে রিপেয়ার করা যায়। দেখুন, রিপেয়ারের পদ্ধতিটা নির্ভর করে সমস্যাটা কতটা বড় তার উপর। যদি হানিকমগুলো ছোটখাটো হয়, খুব বেশি গভীর না হয়, তাহলে বিশেষ ধরনের সিমেন্টের পেস্ট, যেটাকে গ্রাউট বলে, বা পলিমার মর্টার দিয়ে ওগুলো ভরে দিলেই চলে। কিন্তু গর্তগুলো যদি বেশ বড় আর গভীর হয়, মানে স্ট্রাকচারের ভেতর পর্যন্ত চলে যায়, তখন কিন্তু একটা সিরিয়াস রিপেয়ারিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। বড় ধরনের হানিকম সারানোর জন্য 3টে প্রধান ধাপ আছে। প্রথমত, ওই জায়গার সমস্ত আলগা আর ঝুরঝুরে কংক্রিটকে আগে ভেঙে ফেলে দিতে হবে, যতক্ষণ না একটা মজবুত সারফেস পাওয়া যাচ্ছে। দ্বিতীয়ত, যদি রড বেরিয়ে পড়ে তাহলে সেটাকে ভালো করে পরিষ্কার করে একটা অ্যান্টি রাস্ট কেমিক্যাল লাগিয়ে দিতে হবে। আর সবশেষে হাই স্ট্রেংথ রিপেয়ার মর্টার বা মাইক্রো কংক্রিট নামে বিশেষ এক ধরনের মশলা দিয়ে ওই জায়গাটা এমনভাবে ভরাট করতে হবে যাতে ওটা আগের কংক্রিটের সাথে একেবারে মিশে যায়। এত সব আলোচনার পর শেষ কথাটা কি? একজন ইঞ্জিনিয়ারের চোখের আসল গুরুত্বটা কোথায়? চলুন সেটাই এবার শুনি। এই কথাটা মাথায় গেঁথে নেওয়া খুব দরকার। হানিকম শুধু দেখতে খারাপ নয়, এটা ভবিষ্যতের বড় বিপদের একটা আগাম সতর্কবার্তা। মানে কংক্রিটের গায়ে এই মৌচাকের মতো দেখতে দাগটা আসলে একটা ওয়ার্নিং বেল। এটা আমাদের বলছে যে ভেতরে হয়তো এর চেয়েও বড় কোনো সমস্যা লুকিয়ে আছে, যেটা ভবিষ্যতে ভয়ঙ্কর বিপদ হয়ে ফিরে আসতে পারে। তাহলে আমরা পুরো ব্যাপারটা দেখলাম কিভাবে কংক্রিটের এই আপাত নিরীহ হানিকম একটা মারাত্মক বিপদের কারণ হতে পারে। আমরা এর কারণ আর সমাধান নিয়েও কথা বললাম, কিন্তু শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। একটা নিখুঁত আর নিরাপদ স্ট্রাকচার বানানোর জন্য সবচেয়ে জরুরি জিনিসটা আসলে কি? দামি সিমেন্ট, আধুনিক মেশিন, নাকি একজন দক্ষ আর দায়িত্ববান কারিগর যে তার কাজটা মন দিয়ে করে? উত্তরটা একবার ভেবে দেখবেন।